সিলেবাস থাকবে কি চেঞ্জ হবে সেটা প্রথমত পর্ষদের ব্যাপার, সিলেবাস চেঞ্জ করলে হয়তো করতেই পারে সিলেবাসের উপরে। তো মনে হচ্ছে কিছুটা মডিফাই হবে, কিন্তু মডিফাই হলে কিছু কিছু জায়গা যেগুলো তোমাদেরকে পড়তেই হবে সেরকম কিছু জায়গা কিন্তু এখানে আছে। তো সেরকম জায়গা বলতে কিরকম, সেই ইয়েতে দেখো আমাদেরকে কিছু জায়গা যেটা সিলেবাসটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি, যে এইটা হচ্ছে টোটাল সিলেবাস। এর মধ্যে থেকে দেখো সিলেবাসটা তো সেরকম ভাবে কিছু দেওয়া নেই, কিন্তু তোমাকে কি করতে হবে এখান থেকে আমাদেরকে তৈরি করতে হবে যে আমরা কিভাবে এগিয়ে যাব। এই জায়গাটা তোমাকে দেখতে হবে যে আমরা কিভাবে এগিয়ে যাব। দেখো আমি সিলেবাসের কিছু অংশ তো বেশি কাউকে দেখতে পাচ্ছি না যদিও, 4-5জনকে তোমাদের ক্লাসে দেখতে পাচ্ছি। সিলেবাস সম্পর্কে একটু তোমাদেরকে আইডিয়াটা দিচ্ছি যে কিভাবে পড়বে বা কিভাবে কোন কোন ক্লাস আমরাকে দেখতে হবে। দেখো এখানে দুটো টপিকে সিলেবাসটাকে টোটাল ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, হ্যাঁ, ইউনিট এ একটা দিয়েছে দেখো, আর ইউনিট বি, দুটো টপিকে, মানে অর্থাৎ একটি হচ্ছে সাহিত্যের দিক, সাহিত্য, এই সাহিত্য আবার দুই ভাগে বিভক্ত। একটা কি আসবে, একটা আসবে বৈদিক সাহিত্য, একটা আসবে লৌকিক সাহিত্য। বৈদিক সাহিত্যের মধ্যে কি বেদ সম্পর্কে তথ্য পড়তে হবে, আর লৌকিক সাহিত্য বলতে আমাদের রামায়ণ, মহাভারত, পুরাণ, তারপরে আমাদের বিভিন্ন কাব্য, নাটক থেকে আরম্ভ করে, ঠিক আছে, এই তথ্যগুলো তোমাদেরকে এখানে দেখতে হবে। আর কারো যেটা তোমাদের দেখো গ্রামারের যে পোর্শনটা দেখো, কারক, সমাস, সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, কৃতপ্রত্যয়, তদ্ধিতপ্রত্যয়, স্ত্রীপ্রত্যয়, বিকল্প, ব্যুৎপত্তি, অব্যয়, ঠিক আছে, বিভিন্ন ধাতু, এক কথায় পার্থক্য, মানে অনেক তথ্য এখানে দেওয়া আছে। তো আজকে আমরা মূলত আলোচনা করব কোন দিকটা না, টপিক এ যেটা ইউনিট এ, মানে সাহিত্য। দেখো এখানে তো শুধু লিখে দিয়েছে সাহিত্য, তাহলে সাহিত্যের কোন দিকটা তুমি পড়বে। এখানে শুধু আছে বেদ, বেদ থেকে কি কি পড়তে হবে, প্রত্যেকে একটু খাতা পেনটা বার করে রাখো, একটু নোট করে নাও, আমি বলে দিচ্ছি পয়েন্টগুলো, আমি বলে দিচ্ছি একটু পয়েন্টগুলো করে নাও, মানে এই টপিকগুলো ধরে তোমাদেরকে এগোতে হবে বা এগুলোকে তোমাদেরকে পড়তেই হবে, তা না হলে কিন্তু কম্পিটিশনটা খুব কিন্তু কঠিন হতে চলেছে। কিন্তু যদি ঠিকঠাক ভাবে আমরা এগিয়ে যাই, ইউনিট ধরে ধরে প্রত্যেকটা টপিক কি কি পড়তে পারো, কারণ এসএলএসটির যে পরীক্ষা সেটা বিরাট যে কঠিন হবে তা কিন্তু নয়, কিন্তু হয়তো কাট অফটা আমাদের, কারণ সহজ কোশ্চেন যদি হয় না, কাট অফটা তো তোমাদের একটু জটিল হয়ে যায়, বেশি চলে আসবে। তো সেক্ষেত্রে দেখো আমাদেরকে কিভাবে এগোতে হবে। তো সিলেবাস অনুসারে যদি আমি টোটাল আলোচনা করি, দেখো সাহিত্য হচ্ছে দুই ভাগে বিভক্ত। সাহিত্যটা কি বললাম, সাহিত্য আমাদেরকে দুই ভাগে বিভক্ত। এবারে কিভাবে আমরা এগিয়ে যাব, দেখো এক নম্বর দেখো বৈদিক সাহিত্য আর লৌকিক সাহিত্য। দেখো এখানে সিলেবাসের মধ্যে উল্লেখ করেছে বেদ, 6 নম্বর জায়গাতে দিয়েছে বেদ এখানে, হ্যাঁ, আর 9-এ দিয়েছে বেদাঙ্গ, তার আগে দিয়েছে উপনিষদ। তাহলে বেদ, বেদাঙ্গ আর উপনিষদ, এটা বলেছে আমাদের সিলেবাস। মানে বৈদিক সাহিত্য থেকে সিলেবাস সম্পর্কে 3টি তথ্য এখানে উল্লেখ করেছে, যে বেদ, বেদাঙ্গ আর উপনিষদ, বৈদিক সাহিত্য থেকে। এটা বৈদিক সাহিত্য থেকে তোমাকে এই 3টে তথ্য তোমরা পড়তে বলছে। কিন্তু এই 3টে তথ্য থেকে কি কি পড়বো, দেখো যদি বৈদিক সাহিত্য আমরা যাই, আমাদেরকে যে পয়েন্টগুলো পড়তে হবে, দেখো বেদ থেকে, হ্যাঁ, একটু পয়েন্টটা করে নাও। 1 নম্বর, বেদ সম্পর্কিত বিভিন্ন উক্তি, বেদের উক্তি, বেদ সম্পর্কে কে কি উক্তিটা করে গেছে, 1 নম্বর টপিক। মানে এই যে বেদের টপিক গুলো, এটা বেদ হচ্ছে মূল টপিক, এটা সাব টপিক ধরতে পারো, যে বেদের উক্তি মানে বেদ সম্পর্কিত বিভিন্ন উক্তি, বেদের কে কি উক্তি করে গেছে। 2 নম্বর টপিক কি আসবে, রচনাকাল, অর্থাৎ বেদের রচনাকাল, রচনাকাল, ঠিক আছে, বেদের উক্তি, বেদের রচনাকাল। সিলেবাসের মধ্যে শুধুমাত্র বেদ উল্লেখ করেছে, আর কিছু উল্লেখ করেনি, কিন্তু আমাদেরকে যেটা পড়তে হবে, যেটা কোশ্চেন তোমাদের হতে পারে বা যেইভাবে আমরা এগিয়ে যাব, সেই দিক থেকে যদি আমরা উল্লেখ করি, তো তোমাদেরকে এই টপিকগুলো ভালো করে দেখতে হবে, বেদের উক্তি, বেদের রচনাকাল। 3 নম্বর টপিক তোমাদেরকে কি পড়তে হবে, 4টি বেদের বিষয়বস্তু, অর্থাৎ যে 4টি বেদ আছে, 4টি বেদের বিষয়বস্তু, বিষয়বস্তু সম্পর্কে তোমাকে পড়তে হবে। বিষয়বস্তুর কি আসবে বিভিন্ন, হ্যাঁ, তার সাথে সাথে আমাদেরকে কি পড়তে হবে বিষয়বস্তু ছাড়াও, সংহিতা। সংহিতা বলতে দেখো 4টা সংহিতা, সংহিতা মানে 4টা বেদ যেটাকে বলছি, সংহিতা সাহিত্য, ব্রাহ্মণ সাহিত্য, ঠিক আছে, আরণ্যক সাহিত্য, এবং এই যে উপনিষদ উল্লেখ করেছে, উপনিষদ সাহিত্য। তাহলে সংহিতা সাহিত্য, ব্রাহ্মণ সাহিত্য, আরণ্যক সাহিত্য, উপনিষদ সাহিত্য, এই 4টা তথ্য, মানে কোন বেদের কি কি ব্রাহ্মণ আছে, কোন বেদের কি কি আরণ্যক আছে,
কোন বেদের কি কি উপনিষদ গ্রন্থ আছে, এগুলো সব কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাহলে বেদ আছে, বেদের ব্রাহ্মণ, বেদের শাখা, বেদের আরণ্যক, বেদের উপনিষদ। হ্যাঁ, এখানে শাখাটা লিখে রাখতে পারো, কোন বেদের কি কি শাখা। ঋগ্বেদের শাখা কি আছে, শাকল, বাসকল, আস্তালায়ন, সাংখ্যায়ন, মান্ডুক্যায়ন ইত্যাদি বেদের শাখা আছে। এগুলোর জন্য আমার নিজের লেখা একটা বই আছে, বেদদর্পণ। ঠিক আছে, বেদদর্পণ বলে একটা বই, আমার নিজের লেখা বই আছে। সেই বইটা কিনে নিলে যে কোনো তোমাদের এসএলএসটি বলো, পিএসসি বলো, এমএসসি বলো, নেট সেট থেকে বেদ থেকে যে তথ্য দরকার এ টু জেড তথ্য তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বেদের উক্তি, বেদের রচনাকাল, বেদের বিষয়বস্তু, সংহিতা, ব্রাহ্মণ, শাখা, আরণ্যক, উপনিষদ, এগুলো পড়তে হচ্ছে। এর সাথে সাথে পড়তে হবে কি, বৈদিক যজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ কি, ঠিক আছে, অগ্নিহোত্র যাগ কি, অগ্নিষ্টম যাগ কি। মানে সিলেবাসের মধ্যে তোমার উল্লেখ নেই, কিন্তু এই যে জায়গাগুলো সেটাও কিন্তু তোমাকে পড়তে হতে পারে। যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ, ঠিক আছে, বিভিন্ন আখ্যান, বামনস আখ্যান কি, শতপথ ব্রাহ্মণ থেকে যে নেওয়া হয়েছে বিভিন্ন আখ্যানগুলো, সেগুলো কি কি আছে পড়তে হতে পারে। কারণ আমাদের শুধুমাত্র সিলেবাসে উল্লেখ করেছে বেদ, বেদ বলতে বেদ তো আর এইটুকু নয়। তাহলে আমাকে যদি তৈরি করতে হয় এ টু জেড তৈরি করতে হবে, কারণ এটা শুধুমাত্র কোয়ালিফাই মার্কস নয় যে আমি এখান থেকে আমার নেটে পরীক্ষা দিচ্ছি বা সেটে পরীক্ষা দিচ্ছি, শুধুমাত্র কোয়ালিফাই পেলে আমার নাম্বারটা হলেই চলবে, তা কিন্তু নয়। এখানে তোমাকে র্যাঙ্কে আসতে হবে, এবং এই র্যাঙ্কই কিন্তু আমাদেরকে চাকরির পাওয়ার যে রাস্তা সেটা কিন্তু ক্লিয়ার করবে। তাহলে সেইভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। তাহলে বিভিন্ন যজ্ঞ, বৈদিক যজ্ঞ পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে, বিভিন্ন সংবাদ সেটা দেখতে হতে পারে। মানে বেদ সম্পর্কে তো সব ধারণাই তোমাদেরকে রাখতে হবে। যেমন ধরো আবার বলে দিল বেদাঙ্গ, ধরো বেদাঙ্গ দিল 6টি অঙ্গ। বেদের 6টি অঙ্গ কি কি? বেদের মুখের সঙ্গে কাজ তুলনা করা হয়েছে, হাতের সঙ্গে কাজ তুলনা করেছে, পায়ের সাথে কাজ তুলনা হয়েছে। কিন্তু এগুলোর সাথেও বেদাঙ্গে যে কল্পসূত্র পাবো একটা, দেখবে কল্পের আবার 4টা ভেদ আছে। কল্পসূত্র, শূল্যসূত্র, গীর্যসূত্র, ধর্মসূত্র, এই যে ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্পর্কে তোমাকে পড়তে হবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন হবে। বেদাঙ্গের মধ্যে ছন্দ পাবো, ছন্দটা কোন ছন্দের কটি অক্ষর, বৈদিক ছন্দ আছে না, গায়ত্রীর অক্ষর সংখ্যা কত, অনুষ্টুপের কত, ইত্যাদি ভাবে কিন্তু সেগুলো তোমরাকে পড়তে হবে। কারণ টোটাল তথ্য তোমরা যদি না পড়ো তাহলে তোমরা কোশ্চেন গুলো কিন্তু করতে পারবে না। বৈদিক ছন্দ ভালো করে পড়তে হবে তোমাকে, কল্পসূত্রের বিভিন্ন যে ভাগগুলো বললাম সেগুলো পড়তে হবে। সিলেবাসের মধ্যে তো শুধু উল্লেখ করে দেয় বেদ পড়বে, তাহলে বেদের কোনটা পড়বো, কি জায়গাটা পড়বো, কোথা থেকে পড়বো, কোনটা আমাদের কোশ্চেন হতে পারে, সেগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। 2016 সালে যদি আমরা এসএলএসটি কোশ্চেনকে ফলো করি, সেখান থেকে দেখো বেদ থেকে কোশ্চেন কিন্তু বেশি থাকেনি। জাস্ট প্রথম কোশ্চেন ছিল বেদের, ঋগ্বেদের প্রথম সূক্তে ঋষি কে? ঋগ্বেদের যে প্রথম সূক্ত, ঠিক আছে, তার ঋষি অগ্নিসূক্ত, অগ্নিসূক্তের ঋষি কে ছিল না, মধুচ্ছন্দা। 1 নম্বর কোশ্চেন। অথর্ববেদে কতগুলি কাণ্ড আছে, মানে অথর্ববেদের কাণ্ড সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা হলো, 20টি কাণ্ড পাওয়া যায়, ঠিক আছে। আর পড়েছিল পাণিনীয় শিক্ষা অনুসারে বেদাঙ্গগুলির মধ্যে কোনটি বেদের মুখ, মানে বেদের মুখের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে। হ্যাঁ, মুখং ব্যাকরণং স্মৃতং, ব্যাকরণের সঙ্গে। 3টি কোশ্চেন জাস্ট ছিল, কিন্তু 3টা কোশ্চেন থাকলেও, 4টা কোশ্চেন থাকলেও তোমাকে কিন্তু এই টোটাল টপিক গুলো পড়তে হবে। তা না হলে সাপোজ যদি কোন রকম ধরো 5টা কোশ্চেন দিয়ে দিল, আর এই টাইপ কোশ্চেন যদি আমরা মিস করে ফেলি তাহলে কিন্তু পাস করা আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, কারণ এটা কি বলতো, এটা কি বললাম, এটা কোয়ালিফাই মার্কস নয় যে আমার পেলেই পাস করে গেলেই আমাদের হবে। আমাকে একটা চাকরির দোরগোড়ায় পৌঁছে দেবে কি, এই যে পাঠ্য বা যে যেভাবে আমরা তৈরি করব সেই জায়গাটা। বিভিন্ন জায়গাতে তোমরা যাও, বিভিন্ন রকম ভাবে তাদের স্টাইলে পড়াবে, কিন্তু আমাদের যে জায়গা, আমরা কিন্তু টোটাল একদম প্রথম থেকে শুরু করব। যে সবকিছু ভুলে বসে আছে তাকেও যাতে, সেও যাতে একটা জায়গাতে যেতে পারে, সেই রকম ভাবেই কিন্তু আমাদের তথ্যগুলো শুরু হবে এখানে। ক্লিয়ার? কারণ বিভিন্ন পরীক্ষাতে অলরেডি কোয়ালিফাই করে আছি, তো সেই তার অভিজ্ঞতা থেকে বললাম যে একটা চাকরি পেতে গেলে বা চাকরির পরীক্ষার জন্য কিভাবে তোমাদেরকে তৈরি করাটা দরকার। এখনো ব্যক্তিগতভাবে 19 রাজ্যের সেট কোয়ালিফাই করেছি। বিভিন্ন বই আমার বিভিন্ন স্কুলে চলে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ নেট সেটের বই আমার নিজের লেখা আছে। নেট সেট থেকে আরম্ভ করে পিএইচডি থেকে এতগুলো রাজ্যের সেট থেকে যে অভিজ্ঞতা, পাস করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে যেভাবে তুমি একটা চাকরি পরীক্ষাতে বসতে পারো বা পেতে পারো, সেই অনুপাতে বলছি যে এই জায়গাগুলো তোমরা তৈরি করো, এগুলো দ্বারা তৈরি করো, এর বাইরে কিন্তু কিছু হবে না। হয়তো বলছে স্যার আমাদের এগুলো কোশ্চেন হয় না, কেন পড়তে হবে? অবশ্যই পড়তে হবে, কারণ সাপোজ কোশ্চেন হয়নি, যে এখান থেকে কোশ্চেন একটা দিয়ে দিবে, কি করা যাবে তখন? সেই হিসাবে কি করতে হবে দেখো,
একটা যুদ্ধে যখন আমরা নামি না, হ্যাঁ, দুটো কারণ থাকে। এক নম্বর হচ্ছে তাকে যে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে তাকে হারাতে গেলে হয় আমাকে তাকে মেরে ফেলতে হবে, অথবা তার যে অস্ত্র সেটাকে আমরা কি করতে হবে, হ্যাঁ, তার যে অস্ত্র সেটাকে আমাদেরকে নষ্ট করে ফেলতে হবে। তাদের অস্ত্র কি, তারা বিভিন্ন রকম জায়গা থেকে কোশ্চেন দেবে। তাহলে আমি এমন কিছু জায়গা তৈরি করে যাবো যাতে কোনো কোশ্চেনই আমার সেখান থেকে না মিস হয়, সেটা কিন্তু নিজেদেরকে রাখতে হবে। তাহলে বেদ থেকে বললাম যে এই টপিক গুলো পড়তে হবে কিন্তু। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে পারো যে স্যার, যদি সমস্যা থাকে অবশ্যই বলবে, স্যার বুঝতে পারলাম না, বা এটা আরেকবার বলে দিন, ঠিক আছে। এই ভিডিওগুলো হচ্ছে ভিডিও রেকর্ড সব প্রত্যেকটাই পেয়ে যাবে। এখন লিখে রাখো, যদি লিখে রাখতে এই মুহূর্তে না পারো তাহলে কিন্তু পরবর্তীকালেও তোমরা এটাকে লিখতে পারবে বা ক্লাসটাকে রিভিউ করে দেখবে, সেখান থেকে দেখেও কিন্তু এটাকে তোমরা তৈরি করতে পারো। স্যার তাহলে 1 নম্বর টপিক, হ্যাঁ বলো। বলছি এক্সাম সম্পর্কে একটু বলবেন, কিরকম কি নাম্বার হয় বা নেগেটিভ মার্ক আছেন কি না, এরকম করে একটু বলবেন। এক্সাম হচ্ছে 2016, এখন নতুন নোটিফিকেশন হবে তোমাদের, ঠিক আছে, নতুন নোটিফিকেশন, নতুন রুল সবকিছুই আসবে। 2016-তে যে এক্সাম হয়েছিল 55টা কোশ্চেন সেখানে ছিল, 55টি কোশ্চেন। তো 55টা কোশ্চেনের টাইম কত ছিল? কে দিয়েছিল 2016-তে এক্সাম দিয়েছিলেন? দাওনি? কেউ আছে কি এক্সাম দিয়েছিল? বলো। 1 ঘন্টা টাইম ছিল, 1 ঘন্টার মধ্যে তোমাকে 55টি কোশ্চেন পড়বে। তার মধ্যে দেখো ইউনিটটা দুভাগে বিভক্ত, 1 নম্বর বললাম সাহিত্য, 1 নম্বর বললাম ব্যাকরণ। তো সাহিত্যের দিক থেকে দেখো, সাহিত্যের দিকে আমরা যদি দেখি 18টি কোশ্চেন আমাদের জাস্ট ছিল, 18টি কোশ্চেন। এবারে সেটা 20টাও হতে পারে, বিভিন্ন মানে তার আগের যে এক্সাম যেখানে 20টা কোশ্চেন হয়েছে 22টাও হতে পারে। তো মিনিমাম ধরে রাখো 22-25-এর মধ্যেই থাকবে সাহিত্যের কোশ্চেন। 30 প্লাস কোশ্চেন কিন্তু গ্রামার। আর নেগেটিভ মার্কিং এখানে কোনো কিছু থাকেনি। এবার এখন যদি কিছু নেগেটিভ মার্কিং দেয় তো সেটা আলাদা বিষয়। আগে কিন্তু আগের যে রুল সেই অনুপাতে 55টা কোশ্চেন ছিল, 1 ঘন্টা টাইম, কোনো নেগেটিভ মার্কিং থাকেনি। হ্যাঁ, 18টি কোশ্চেন পড়েছিল আমাদের সাহিত্যের দিক থেকে, বাকি সব কোশ্চেন ছিল গ্রামারের। তো মিনিমাম 22-25টা কোশ্চেন তোমরা ধরতে পারো, সাহিত্যের দিকে 20টা কোশ্চেন তোমরা পেতে পারো, বাকি 30 থেকে 35টা 30 প্লাস কোশ্চেন কিন্তু গ্রামারেরই কোশ্চেন থাকবে। সেই রকম ভাবে আমাদেরকে এগোতে হবে। তো সাহিত্যের দিকে আমি জাস্ট একটু আলোচনা করব যে কি পড়বে, কেন পড়বে, কিভাবে পড়বে। পরবর্তীকালে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রামারের দিকটা, কারণ আজকে আমি বেশি কাউকে দেখতেও পাচ্ছি না, তোমাদের অ্যাপস এর টাইমটাও সেট ওখানে হয়নি, ওটা টোটাল সেট করে নেব, তখন আমরা কন্টিনিউ ক্লাসগুলো করব এবং কোন কোন দিন আমরা ক্লাস করব সেটাও কিন্তু ওখানে আলোচনা করে দেব, ঠিক আছে। তাহলে দেখো একটা টপিক আমাদের গেল। 2 নম্বর টপিক দেখো, বৈদিক সাহিত্য আমরা দেখলাম, এবার আসবে লৌকিক সাহিত্য। লৌকিক সাহিত্যের যে আদি কবি, আদি কাব্য সম্পর্কে দেখতে হবে, অর্থাৎ আদি কবি কে? মহাকবি বাল্মীকি। বাল্মীকির যে কাব্য সেটি কি ছিল? রামায়ণ। তাহলে প্রথমেই লৌকিক সাহিত্যের মধ্যে প্রথমেই তোমাদের আসবে কি? রামায়ণ। রামায়ণে কি পড়বো? রামায়ণের রচনাকাল কি? 1 নম্বর টপিক দেখো, রচনাকাল। 2 নম্বর টপিক কি পড়বে রামায়ণের? টিকা এবং টিকাকার। টিকা এবং টিকাকার। 3 নম্বর চতুর্থ পর্ব কি? রামায়ণের অপর নাম, মানে অর্থাৎ রামায়ণের কি কি নামে তাকে ডাকা হয়, অপর নাম। 4 নম্বর তার বিষয়বস্তু, ঠিক আছে। তারপরে 5 নম্বর টপিক দেখো, যদি আমরা আসি, রামায়ণের যে 7টি কাণ্ড আছে, 7টি কাণ্ড ক্রম অনুসারে, অর্থাৎ রামায়ণে কি পাবো? বালকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড পাচ্ছি না, পুরো ক্রম অনুসারে 7টি কাণ্ড ক্রম অনুসারে তার বিষয়বস্তু কি, তার ঘটনা সমূহ পরপর ক্রম আমাদের পড়তে পারে। তৃতীয় কাণ্ডের নাম কি? তোমার কোশ্চেন দিল কি তৃতীয় কাণ্ডের নাম কি, চতুর্থ কাণ্ডের নাম কি, বৃহত্তম কাণ্ড কোনটা, ক্ষুদ্রতম কাণ্ড কোনটা, এইভাবে কিন্তু কোশ্চেন হয়। হ্যাঁ, অপর নাম কি, রামায়ণের অপর নাম কি, কোশ্চেন হতে পারে। তাহলে ক্রম অনুসারে তার কাণ্ড, তাদের বিষয়বস্তু। হ্যাঁ, 6 নম্বর টপিক কি আসবে? ক্ষুদ্রতম কাণ্ড বা বৃহত্তম কাণ্ড কোনটা, সব থেকে ছোট কাণ্ড কোনটা বা সব থেকে বড় কাণ্ড কোনটা, এরকম। 7 নম্বর টপিক আসবে কি? তার প্রক্ষিপ্ত অংশ, মানে কোন কোন অংশগুলোকে প্রক্ষিপ্ত পরবর্তীকালে সংযোজন বলে মনে করা হয়। 7 নম্বরে আমরা কি দেখবো এখানে? 8 নম্বরে দেখবো আদি শ্লোক, অর্থাৎ রামায়ণের যে আদি শ্লোক কি ছিল, আদি শ্লোক, ঠিক আছে। তারপরে পাবো কি? ভবিষ্যৎবাণী, অর্থাৎ ভবিষ্যৎবাণী বলতে যে শ্লোকটি এসেছিল সেই শ্লোকটা কি।
তারপরে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে পড়তে হবে, রামায়ণ অবলম্বনে রচিত বিভিন্ন নাটক, মহাকাব্য, চম্পুকাব্য ইত্যাদি। অর্থাৎ রামায়ণকে উপজীব্য করে, কারণ এগুলো হচ্ছে উপজীব্য গ্রন্থ, রামায়ণ, মহাভারত, পুরাণ এগুলো হচ্ছে উপজীব্য গ্রন্থ, মানে এখান থেকে কিছু অংশ নিয়ে অন্যান্য যে তথ্যগুলো আছে, অন্যান্য কাব্য, অন্যান্য নাটক, অন্যান্য চম্পুকাব্য, মহাকাব্য, গীতিকাব্য, ঠিক আছে, নাটক ইত্যাদি রচনা করা হয়। তাহলে কোন ঘটনা, মানে কোন কবি রামায়ণ থেকে কি অংশ নিয়ে কি রচনা করেছে সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে এখানে। এটি হলো রামায়ণের সিলেবাস। তোমরা রামায়ণে এই তথ্যগুলো পড়তে হবে, কিন্তু সিলেবাসের মধ্যে আমাদের কি উল্লেখ করা থাকে? সিলেবাসের মধ্যে উল্লেখ করা যায় শুধু রামায়ণ, তুমি শুধু রামায়ণ পড়বে। রামায়ণ শুধু বলতে রামায়ণে কোন কোন জায়গাটা পড়বো, এটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি একটা পরীক্ষায় পাস করতে গেলে আমাকে দেখতে হয়, আমি বারবার বলেছি, আগে সিলেবাসটাকে ফলো করতে হবে তোমাকে। সিলেবাসে রামায়ণ দিয়ে দিয়েছে, রামায়ণটা তো দিয়ে দিয়েছে, রামায়ণের কোন জায়গাটা পড়বো, হ্যাঁ, টোটাল তো আমাকে পড়তে হবে, হ্যাঁ, বা কোনটা ছাড়বো কোনটা পড়বো, কোনটা ছাড়বো আর কোনটা পড়বো এটা যদি ধরতে শিখে যাও, তাহলেই কিন্তু যে কোনো পরীক্ষাতে ক্র্যাক করতে তুমি পারবে। এটা তোমাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, রামায়ণের তাহলে এই তথ্যগুলো আমরা দেখবো, এবং পরবর্তীকালে যদি আরো কিছু সংযোজন করা যায় সেটা আরো চিন্তার মানে আমরা ভেবে দেখবো। হলো 2 নম্বর টপিক দেখো মহাভারত। মহাভারতেরও সেম কোশ্চেন, রচনাকাল পড়বে, টিকা এবং টিকাকার পড়বে, ক্রম অনুসারে তাদের যে ঘটনা সমূহ, মানে ক্রম অনুসারে তার যে ইয়াগুলো আছে, সর্বগুলো আছে, আদি সভা বন বিরাট আছে না, আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম, যে টোটাল যে 18টি পর্ব আছে, 18টি পর্বকে তোমাদেরকে ক্রম অনুসারে পড়তে হবে। আদিসভা বন উদ্যোগ ভীষ্ম দ্রোণ কর্ণ শল্য শক্তি স্ত্রী শান্তি, পুরো 18টি পর্ব তোমাকে ভালো করে দেখতে হবে এখানে। তার সাথে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়বস্তু, প্রক্ষিপ্ত অংশ। এখানে কিন্তু একটা তথ্য পড়তে হবে, শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে দেখতে হবে। রামায়ণ যে ভীষ্ম পর্ব আছে, কত থেকে কততম অধ্যায় পর্যন্ত আছে বলো? শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী বা শ্রীমদ ভগবত গীতা 25 থেকে 42তম অধ্যায়, অধ্যায় যেটা আমরা শ্রীমদ ভগবত গীতা পাবো, সেইখানে কিন্তু এটা পড়তে হবে। মহাভারতের ঠিক আদি নাম কি, মানে অপর নাম কি, মহাভারতের বিভিন্ন চরিত্রগুলো কি আছে, এখান থেকেও আবার মহাভারত থেকেও কি কি নাটক, কি কি মহাকাব্য ইত্যাদি যে রচনা করা হয়েছে সেই তথ্য কিন্তু জানতে হবে। তাহলে রামায়ণ আর মহাভারত থেকে কিন্তু এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, তা না হলে কিন্তু কোশ্চেন তোমরা করতে সমস্যা হবে। এগুলো পড়তেই হবে, এগুলো বাদ দিয়ে, মানে এগুলোকে যে বাদ দিয়ে পড়বো সেরকম করলে চলবে না। রামায়ণ মহাভারত তোমাকে পড়তে হবে। এইবারে যেটা পড়তে হবে দেখো পুরাণ। রামায়ণ গেল, মহাভারত গেল, উপজীব্য যেটা গ্রন্থ, যে রামায়ণ গেল মহাভারত গেল, উপজীব্য ত্রয়ী বলা হয় কাকে, রামায়ণকে, মহাভারতকে, আর হচ্ছে পুরাণকে। তাহলে পুরাণ সম্পর্কে একটু আমরা দেখে নেবো। যেমন ধরো আমাদের লঘুত্রয়ী বলি আমরা, লঘুত্রয়ের বিভিন্ন সূত্র আমাদের করে দেওয়া আছে। লঘুত্রয়ী হচ্ছে কার রচনা? লঘুত্রয়ী রচনা হচ্ছে কালিদাসের। হ্যাঁ, একটা সূত্র দেখবে লঘুত্রয়ীর করা আছে, কুমের। কুমের অর্থাৎ কু থেকে কি আসবে? কুমার সম্ভব, ঠিক আছে। মে থেকে আসবে মেঘদূত, মেঘদূত। আর র থেকে আসবে রঘু বংশ, ঠিক আছে, রঘু বংশ। এইভাবে কুমের কালিদাস রচনা, এটা লঘুত্রয়ী বলি আমরা। ঠিক সেরকম বৃহত্রয়ী একটা আছে, বৃহত্রয়ী। বৃহত্রয়ী হচ্ছে সূত্র হচ্ছে নৈশিকী, নৈশিকী অর্থাৎ নয় থেকে নৈষধে চলিতম, সি থেকে শিশুপাল বধ, কি থেকে কিরাতার্জুনম। নৈষধে চলিত রচয়িতা শ্রীহর্ষ, শিশুপাল বধ রচয়িতা মহাকবি মাঘ, কিরাতার্জুন রচয়িতা মহাকবি ভারবী। নৈষধে চলিত যে স্বর্গ সংখ্যা, আমাদের স্বর্গ সংখ্যা কতগুলো আছে? 22টা। আর এখানে শিশুপাল বধে 20টা, কিরাতার্জুনিমে 18টা। এইভাবে বিভিন্ন তথ্য যে আছে না, সেগুলো সব পড়তে হবে। লঘুত্রয়ী আছে, বৃহত্রয়ী আছে, বেদত্রয়ী আছে, আর এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে উপজীব্য গ্রন্থত্রয়ী। অর্থাৎ রামায়ণ গেল, মহাভারত গেল, পরবর্তী তথ্য সেটা আসবে পুরাণ। পুরাণ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে পড়তে হবে। সাধারণ জিনিস, প্রথমেই পুরাণের বৈশিষ্ট্য, পুরাণের বিভিন্ন বৈশিষ্ট্য। 1 নম্বর টপিক হচ্ছে পুরাণের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাকে পড়তে হবে যে কোনো এক্সামের জন্য। 2 নম্বর টপিক হবে পুরাণের রচনাকাল, পুরাণের রচনাকাল, রচনাকাল। তারপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেখান থেকে কোশ্চেন হয়, 5 বার যদি এক্সাম হয় 4 বার কোশ্চেন এখান থেকেই হয়, পুরাণের লক্ষণ। স্বর্গ প্রতিস্বর্গ ইত্যাদি ভাবে যে লক্ষণটি করা হয়েছে দেখবে পুরাণের, সেই পুরাণের লক্ষণটি কি, 5টি লক্ষণ কিন্তু এখানে পাওয়া যায়। স্বর্গস্য প্রতিস্বর্গস্য বংশ আছে না, সেই লক্ষণ সম্পর্কে তোমাকে পড়তে হবে।
এবং এই পুরাণের 5টি লক্ষণ বাদেও আরো 10টা লক্ষণ পাওয়া যায় বিভিন্ন আচার্যের মতে। আলোচিত লক্ষণ যেগুলো সেগুলো তোমরাকে দেখতে হবে। এইবারে দেখতে হবে কি পুরাণের মধ্যে ঠিক সেরকম ভাবে সব থেকে বৃহত্তম পুরাণ কে, ক্ষুদ্রতম পুরাণ কে, এই বৈশিষ্ট্যগুলো তোমরাকে দেখতেই হবে। তাছাড়া সত্য রজতম মানে সাত্ত্বিক পুরাণ কোনগুলো, রাজসিক পুরাণ কোনগুলো, তামসিক পুরাণ কোনগুলো, তিনটে যে গুণ আছে না, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটি গুণের আধারে কিন্তু আবার তোমাদেরকে বিভিন্ন পুরাণ সম্পর্কে দেখতে হবে। এদের বিভাগ, পুরাণের বিষয়বস্তু, পুরাণের শ্লোক সংখ্যা, এবং এই মহাপুরাণ যে আমরা দেখলাম তারপরে দেখতে হবে মহাপুরাণ আর তার সঙ্গে উপপুরাণ মানে উপপুরাণের ভাগগুলো কি আছে, মহাপুরাণের ভাগগুলো কি আছে। তাহলে মহাপুরাণ বা উপপুরাণ দুটোই তথ্যই তোমরাকে দেখতে হবে। আর আরেকটা তথ্য এখান থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ, পুরাণ অবলম্বনে বিভিন্ন যে গ্রন্থ বা নাটক, মানে যেমন ধরো রামায়ণ অবলম্বনে বিভিন্ন রচনা, মহাভারত অবলম্বনে বিভিন্ন রচনা, ঠিক আছে, ঠিক সেরকম পুরাণ অবলম্বনেও কিন্তু বিভিন্ন রচনাগুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। রামায়ণ দেখবো, মহাভারত দেখবো, পুরাণও দেখবো আমরা। তিনটি এলো কি বললাম, উপজীব্য গ্রন্থত্রয়ী নামে পরিচিত এরা, উপজীব্য গ্রন্থত্রয়ী নামে এরা পরিচিত। এখানে কিন্তু ভালো করে তোমাদেরকে একটা পরীক্ষাতে এক্সাম দিতে গেলে এই তথ্যগুলো পড়তে হবে। আমাদের সিলেবাসে শুধু লেখা থাকবে রামায়ণ সম্পর্কে দেখবে, মহাভারত সম্পর্কে দেখবে, কোন জায়গাটা দেখবো, কোথা থেকে কোশ্চেন হতে পারে, সেই তথ্যগুলো যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু আমাদের পক্ষে পাস করা কিন্তু চাপ হয়ে যাবে। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাকে ফলো করতেই হবে যে কোন দিকগুলো কোশ্চেন হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো বৈদিক সাহিত্য কি কি পড়তে হবে আমি বললাম। তার সাথে সাথে লৌকিক সাহিত্যের উপজীব্য গ্রন্থত্রয়ীর মধ্যে রামায়ণ, মহাভারত এবং পুরাণ আসছে। রামায়ণ, মহাভারত, পুরাণ সম্পর্কেও কি কি পড়তে হবে, কোন কোন পয়েন্ট গুলো পড়বে সেটাও কিন্তু আমি এখানে আলোচনা করলাম। যে যারা পরে ঢুকছো বা পরবর্তীকালে যারা রেকর্ডটা শুধু দেখে নেবে প্রথম দিকে কিভাবে আলোচনা করে গেছি, সেখান থেকেও তোমরা তথ্যগুলো পেয়ে যাবে। ওখানে ক্লাসের রেকর্ডটা ক্লাস শেষ হওয়ার পর আধ ঘন্টা পর দেখবে ওখানে যাবে, ওখানে লেকচার বলে একটা অপশন থাকবে, লেকচারের মধ্যে কিন্তু এই রেকর্ডটা আমাদের ওখানে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তাহলে দেখো সাহিত্যের দিক থেকে আমরা তিনটে জিনিস দেখলাম, রামায়ণ কি কি পড়বো, মহাভারতের কি কি পড়বো, পুরাণের কি কি পড়বো। এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে দেখো, এবারে আমরা কি পড়বো, এবারে বিভিন্ন যে সাহিত্য, কাব্য সাহিত্য আছে। দেখো কাব্য সাহিত্য বলতে কি আসবে, কাব্য রচনা কে কি করে দেখে, দেখো অশ্ব ঘোষ, আমাদের আছে না সিলেবাসের মধ্যে উল্লেখ করে দেখবে, অশ্ব ঘোষ, কালিদাস, ভারবী, কুমার দাস, ভট্টি, মাঘ, শ্রীহর্ষ ইত্যাদি বা প্রভৃতি যে প্রমুখ কাব্যকার, যে প্রমুখ কাব্যকার আছে সেই প্রমুখ কাব্যকারদের নাম সম্পর্কে জানতে হবে, তাদের জীবন সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু তোমাকে জানতে হবে। না কাব্যকারদের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে এভাবে দেখতে হবে যে এদের বৈশিষ্ট্য, কাব্যের দিক থেকে এদের অবদান কি আছে। অশ্ব ঘোষ কাব্যের দিক থেকে কি অবদান রেখে গেছে, কালিদাস কাব্যের দিকে কি কি অবদান রেখে গেছে, ভারবী কি কি অবদান রেখেছে, কুমার দাস, ভট্টি। এখানে কাব্য বলতে শুধুমাত্র মহাকাব্যের কথা বলা হচ্ছে, কাব্য সাহিত্য বলতে এখানে কি আসছে, মহাকাব্য। প্রথমে আমরা দেখতে হচ্ছে কি মহাকাব্য, এর মহাকাব্য বলতে অশ্ব ঘোষের মহাকাব্য, বলো কে বলবে অশ্ব ঘোষের মহাকাব্যের নাম বলো দেখি, অশ্ব ঘোষ কি আসবে, অশ্ব ঘোষের মহাকাব্যের নাম, সারিপুত্র ভগবান সৌন্দর্যানন্দ, ওগুলো মহাকাব্য। বুদ্ধ বুদ্ধচরিত নাটক সেটা ছিল, ঠিক আছে, বুদ্ধ চরিতম, অশ্ব ঘোষ। কালিদাসের মহাকাব্য কি পাবো, রঘুবংশ পাবো, তাই না, আর কি পাবো, কুমার সম্ভব তোমরা পেতে পারো, ভারবীর কিরাতার্জুনিয়ম, মহাকবি ভট্টির ভট্টি কাব্যম, মাঘের শিশুপাল বধ, শ্রীহর্ষের নৈষধ চরিত। এই যে মহাকাব্যকার, এদের মহাকাব্যকারদের কি পাবো, তাদের জীবন সম্পর্কিত প্রথমে তথ্য, অশ্ব ঘোষ তার জীবনী সম্পর্কে দেখতে হবে, পিতা মাতা কোন গ্রামে বাস করতেন, তার অপর নাম কি, তার গুরুর নাম কি, কোশ্চেন হতে পারে। কালিদাস তাদের বংশ পরিচয় কোশ্চেন হতে পারে। ভারবী মানে যার যতটুকু জীবন চরিত্র ওরা পাবো সেগুলো সম্পর্কে দেখবে। তারপরে তার মহাকাব্যিক দিক থেকে তার প্রতিভাটা কিরকম, মহাকাব্যের জগতে তার অবদানটা কিরকম, সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে প্রথমে কাব্যকার হিসাবে। কাব্য বলতে এখানে কি বললাম, কাব্য বলতে এখানে যেটা আসবে সেটা আসবে মহাকাব্যকার। 2 নম্বর আসবে নাট্য সাহিত্য। পরের টপিক দেখো এই সাহিত্য থেকে কি পাবো, নাট্য সাহিত্য। এখানে অনেক কিছু উল্লেখ থাকবে কিন্তু যেগুলো পড়তে তোমাদেরকে হবেই, সিলেবাসের মধ্যেও হয়তো উল্লেখ নেই কিন্তু কোশ্চেন আসবে, সেটা হলো পরে দেখবে নাট্য সাহিত্য।
নাট্য সাহিত্যের অবদানগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। নাট্য সাহিত্যের উৎপত্তি কোথায় হয়, নাট্যশাস্ত্র জিনিসটা কি, হ্যাঁ, ভরতমুনি যে নাট্যশাস্ত্র তথ্য জানতে হবে, তার উৎপত্তি কিভাবে হলো। নাট্যশাস্ত্র দেখো বিভিন্ন ভাবে উৎপত্তি এখানে আসে। 4টা বেদ, এই নাট্যশাস্ত্রকে দেখো প্রথমত কি বলা হয় বলতো, পঞ্চম বেদ। নাট্যশাস্ত্র যেটা না, ভরতমুনি রচিত নাট্যশাস্ত্র, তাকে বলা হয় কি, তাকে বলা হচ্ছে পঞ্চম বেদ বলা হয়। কারণ কি, নাট্যশাস্ত্রের 4টা বেদ দেখো, ঋগ্বেদ থেকে কি নিয়েছিল, পাঠ্য, ঋগ্বেদ থেকে ছিল পাঠ্য, ঠিক আছে, বা সংলাপ যেটাকে বলছি। 2 নম্বর সামবেদ থেকে নিয়েছিল কি, গান বা গীতি। হ্যাঁ, যজুর্বেদ থেকে নিয়েছিল কি, যজুর্বেদ থেকে নিয়েছিল অভিনয়। তারপরে অথর্ববেদ যেটা দেখো, অথর্ববেদ আছে, অথর্ববেদ থেকে নিয়েছিল কি, রস। তাহলে 4টা বেদ থেকে দেখো 4টা তথ্য নিয়েছিল, দিয়ে নাট্যশাস্ত্র রচিত হয়েছিল বলে নাট্যশাস্ত্রের অপর নাম হচ্ছে কি, পঞ্চম বেদ বলি আমরা। নাট্যশাস্ত্রকে বলা হয় পঞ্চম বেদ। ঋগ্বেদ থেকে পাঠ্য বা সংলাপ, সামবেদ থেকে গান গীতি, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে রস। তার যে নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্রের অভিধান দেখো, নাট্য যে সাহিত্য আছে তার অবদান কি তোমাদেরকে জানতে হবে। আমরা একদম কি বললাম, একদম জিরো লেভেল থেকে পড়বো, কিন্তু টোটাল তথ্য কিন্তু আমরা দেখবো 4 মাসের মধ্যেই ক্লিয়ার করব। আমরা হয়তো এখন সপ্তাহে 2টো করে ক্লাস শুরু করছি, এবার আমাদের নোটিফিকেশন হয়ে গেলে যখন এক্সাম ডেট আমরা পড়ে যাবো, সেখানে সপ্তাহে 3টেও ক্লাস হতে পারে বা 4টাও ক্লাস হতে পারে, ঠিক আছে, 3টেও ক্লাস হতে পারে বা 4টাও ক্লাস হতে পারে। সেই রকম ভাবে প্রিপারেশনটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবো আমরা। নাট্য সাহিত্যের উৎপত্তি বললাম, নাট্য সাহিত্যের বিভিন্ন বিভাগগুলো সম্পর্কে আমাদেরকে দেখতে হবে। নাট্য সাহিত্যের মধ্যেও দেখো যারা নাট্যকার, নাট্য সাহিত্য বলতে কি, যাদের নাট্যকার, প্রমুখ নাট্যকার, ধরো আমাদের এখানেও অশ্ব ঘোষ আসবে, অশ্ব ঘোষের নাটক আছে, মহাকবি ভাস আসবে, ভাসের 13টা নাটক আছে, কালিদাসের নাটক আছে, শূদ্রকের নাটক আছে, শ্রীহর্ষের নাটক আছে, ভগবতীর নাটক। নাট্যকার অর্থাৎ প্রমুখ যে নাট্যকার এবং তাদের নাটক সম্পর্কে বিভিন্ন তথ্য, তাদের ব্যক্তিগত জীবন, সবকিছু জানতে হবে আমাদেরকে। কোশ্চেন দিলে ধরো ভবভূতি পড়ছি আমরা, ভবভূতির উত্তর রামচরিত আমাদের নাটক আছে, তাহলে ভবভূতি যে আমরা পড়ছি এখানে, ভবভূতি থেকে কোশ্চেন দিলে তার পিতার নাম কি, তার মাতার নাম কি, জাতুকর্ণী পুত্র ক, কোশ্চেন হতেই পারে। তাহলে প্রমুখ যে নাট্যকার আছে তাদের নাট্যকারদের পরিচয়, নাটক সম্পর্কে তাদের অবদানটা কি আছে, কে কোন নাটক রচনা করেছে, সেটাও কিন্তু আমাদের এখানে ভালো করে দেখতে হবে। ক্লিয়ার? এটা হলো নাট্য সাহিত্যের দিকে যাব। তারপরে আমরা দেখো মহাকাব্য দেখলাম, নাটক দেখলাম, গীতিকাব্যেতে আমরা পরবর্তী টপিক তোমাদের আসবে কি, গীতিকাব্য। অর্থাৎ গীতিকাব্য কি কি আমাদেরকে পড়তে হবে, কারণ এই যে 3-4 মাস আমরা টাইম পাবো, এই 3-4 মাসের মধ্যে আমাদের গীতিকাব্যের দিক থেকে আমাদের কি কি তথ্য আমরাকে দেখতে হবে, এটা তোমাদের ক্লিয়ার করতে হবে। গীতিকাব্য পড়তে গেলে গীতিকাব্যকার গুলো কে কে আছে দেখতে হবে। গীতিকাব্য, গীতিকাব্য কাকে বলে, গীতিকাব্য, বিভিন্ন যে গীতিকাব্য তাদের নাম এবং তাদের রচনাকার, মানে কে কোন গীতিকাব্য, যেমন ধরো গীতিকাব্য বা খণ্ডকাব্য বলা হয়। তো কালিদাসের গীতিকাব্যের নাম কি বলতো, কালিদাসের গীতিকাব্য কি ছিল, স্যার মেঘদূত তো খণ্ডকাব্য। গীতিকাব্য কি পাবে বলো, মেঘ, আর কি ছিল, ঋতু সংহারটা কি, ঋতু সংজ্ঞা, ঋতু সংহার, ঠিক আছে। এইভাবে দেখো গীতিকাব্য পাবো, গীতিকাব্যের সংজ্ঞা, গীতিকাব্য বিভিন্ন নাম, তাদের রচনাকার কে আছে, অশ্ব ঘোষের গীতিকাব্য কি আছে, কালিদাসের গীতিকাব্য কি আছে, ভর্তৃহরির গীতিকাব্য কি আছে, বাণভট্ট, জয়দেব ইত্যাদি যে গীতিকাব্য যারা যারা রচনা করে গেছে তাদের সম্পর্কে জানতে হবে, কবিদের সম্পর্কে জানতে হবে, গীতিকাব্য সম্পর্কে জানতে হবে, কতগুলো খণ্ড আছে, কি কি রস আছে ইত্যাদি ভাবে কিন্তু গীতি সাহিত্য যেটা, গীতিকাব্যের যে সাহিত্য, সেটাও কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে। তারপরে আমরা কি দেখবো, কথা কাব্য। দেখো পরবর্তীকালে টপিক আসবে তোমাদের কথা কাব্য। সাহিত্য তো বলে দিয়েছি, সাহিত্য, সাহিত্যের মধ্যে তো অনেক ভাগ আছে, তখন আমাদেরকে দেখতে হবে কি, কথা কাব্য, গল্প কাহিনী কথা আছে না। তাহলে কথা কাব্যের মূল উদ্দেশ্য, যেমন পঞ্চতন্ত্র কেন রচনা করা হয়েছিল, রাজার বিভিন্ন নির্বোধ যে সন্তানরা ছিল তাদেরকে শিক্ষাদানের জন্য রচনা করা হয় বিভিন্নভাবে। কথা কাব্যের মূল উদ্দেশ্যটা কি, বিভিন্ন গল্প সাহিত্যের রচনা ও রচনাকার, কে রচনা করেছে, হ্যাঁ, মানে কি রচনা, গল্প আর তার রচনাকারটা কে আছে, পঞ্চতন্ত্র কি, বৃহৎ কথা, বৃহত্রয়ী আছে না, তারপরে তোমার দেখো হিত উপদেশ, সুখ সপ্ততি কথা, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি যে প্রমুখ গল্পগ্রন্থ, তাদের নাম এবং তাদের যে রচনার উৎসটা কি বা উদ্দেশ্যটা কি, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ কোন কোশ্চেনটা দেখো মিনিমাম 55টা যে কোশ্চেন আসবে, তোমাকে 52 থেকে 53টা যদি কোশ্চেন তোমরা না করতে পারো,
তাহলে কিন্তু তোমরা ডাক পাবে না। হ্যাঁ, 52 থেকে 53টা কোশ্চেন তোমাদের করতেই হবে, তাহলে ইন্টারভিউ ডাক পাবে না। মানে এমনিতেই দেখো সংস্কৃতের সিট সংখ্যা আমাদের কম থাকে, তাই না? সংস্কৃতের সিট সংখ্যা এমনিতেই আমাদের কম থাকে, তার মধ্যেও যদি আমরা ঠিকঠাক ভাবে না তৈরি করি তাহলে আমাদের চাপ হয়ে যাবে। সেইভাবে তোমাদেরকে পড়তে হবে কিন্তু। তাহলে গীতিকাব্য গেল, কথা কাব্য গেল, এরপরে যেটা কাব্য থেকে যেটা তোমাকে পড়তে হবে সেটা কি আসবে? গদ্য কাব্য। দেখো গদ্য কাব্যকার বলতে কে কে আছে দেখতে হবে, গদ্য কাব্যগুলো কি সেটা দেখতে হবে। এখানে পাবো গদ্য কাব্য। গদ্য কাব্য কি কি পড়বে? বিভিন্ন গদ্য কাব্য, তাদের নাম, তাদের রচনা, কে করেছে, হ্যাঁ, রচনা এবং রচনাকার ভালো করে পড়তে হবে। এবং রচয়িতা যারা যারা রচনাকার তাদের ব্যক্তিগত সম্পর্কে ধারণা দিতে হবে তোমাকে। সুবন্ধু, দণ্ডী, বাণভট্ট প্রমুখ যে সকল গদ্য কাব্যকার আছে তাদের সম্পর্কে জানতে হবে, তাদের কাব্য সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তবেই তোমার এই যে গদ্য কাব্য সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো। চম্পু কাব্য, বিভিন্ন চম্পু কাব্যের সংজ্ঞা কি আছে? গদ্য পদ্য ময়ং চম্পু, গদ্য পদ্য মিশ্রিত হয়ে চম্পু কাব্য হয়। তো বিভিন্ন চম্পু কাব্যের নাম, তার রচনাকার, যেমন নলচম্পু কে রচনা করেছে, নলচম্পু সম্পর্কে বিভিন্ন তথ্য, রামায়ণ চম্পু রচনাকার কে, তার বিভিন্ন তথ্য, মানে প্রসিদ্ধ যে চম্পু কাব্য আছে সে সম্পর্কেও পড়তে হতে পারে। গদ্য কাব্য তার সম্পর্কেও আমাদেরকে পড়তে হবে। ঐতিহাসিক কাব্য, পরবর্তীকালে কি আসবে? ঐতিহাসিক কাব্য, আমাদের পিএসসি সিলেবাসে দেখবে আছে গীতিকাব্য, ঐতিহাসিক কাব্য। ঠিক আছে, ঐতিহাসিক কাব্য, ঐতিহাসিক প্রসিদ্ধ ঐতিহাসিক কাব্যগুলো কি কি আছে, ঠিক আছে? হর্ষচরিত কি, নবসাহ সাংখ্যচরিত কি, বিক্রমাঙ্ক দেবচরিত কি, রাজতরঙ্গিনী কি, হ্যাঁ, কুমার পাল চরিত, এগুলো সব হচ্ছে ঐতিহাসিক কাব্য। এবং এই ঐতিহাসিক কাব্যে যে রচনাকার গুলো কে কে আছে এবং ঐতিহাসিক কাব্য সম্পর্কে একটা সম্যক ধারণা তোমাদেরকে দেখতে হবে, পড়তে হবে, কিন্তু না পড়লে আমরা করতে পারবো না। তাহলে এই টপিক গুলো তোমাকে পড়তে হবে। তাহলে এই কাব্যের দিক থেকে দেখো কি কি বললাম। রামায়ণ মহাভারত পুরাণ তোমরা পড়লে। কাব্য সাহিত্য বলতে মহাকাব্যকার যেগুলো, মহাকাব্য, নাট্য সাহিত্য, গীতিকাব্য, কথা কাব্য, গদ্য কাব্য, চম্পু কাব্য, ঐতিহাসিক কাব্য, এগুলো সবই তোমাকে পড়তে হবে। তার সাথে সাথে কি আসবে? অভিজ্ঞান শকুন্তলম। দেখো আমাদের নাটক একটা আছে, প্রসিদ্ধ নাটক অভিজ্ঞান শকুন্তলম। এখানে কি পড়বো? এখানে 7টি অঙ্কই কিন্তু তোমাদের পাঠ্য, 7টা অঙ্কই তোমাকে ভালো করে পড়তে হবে। ভালো করে মূল মূল যে পয়েন্ট, যেমন ধরো কোশ্চেন যেগুলো বারবার হতে পারে, ঠিক আছে? অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কি? নায়ক কোন শ্রেণীর নায়ক? তাহলে প্রথমত বিভিন্ন এক নজরে সম্পূর্ণ নাটকটা কোন অঙ্কের কি নাম, আশ্রম প্রবেশ কি, আশ্রম নিবেশ কি, বিদায় অঙ্ক কোনটা, পশ্চাতাপ অঙ্ক কোনটা, 7টি অঙ্কের নাম তোমাকে ভালো করে জানতে হবে এখানে। তার বিভিন্ন নায়ক নায়িকা, তাদের চরিত্র, বিদূষকের নাম কি, পঞ্চকী চরিত্র কেউ থাকে ইত্যাদি প্রধান প্রধান যে চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। এবং এখানে বিভিন্ন শ্লোক, প্রধান প্রধান শ্লোক এবং উক্তি কে কি করে গেছে, হ্যাঁ, এবং শূন্যস্থান পূরণ দিয়েও কোশ্চেন আমাদের থাকে। শান্তমিদম আশ্রম পদম কুত ফলমি হাস্য অথবা ভবিতব্যাং দ্বারানি ভবন্তি সর্বত্র, ইত্যাদি যে শ্লোকগুলো আছে কে বলেছিল, কাকে বলেছিল, কোশ্চেন হতেই পারে। আমাদেরকে সেই রকম ভাবে কিন্তু তৈরি করতে হবে। এখানে অভিজ্ঞান শকুন্তলম ভালো করে পড়তে হবে। তারপরে পাবে তোমরা মনুসংহিতা, মনুস্মৃতি, ঠিক আছে? মনুসংহিতার অপর নাম মনুস্মৃতি। তাহলে মনুসংহিতা কি আছে? তার টিকা এবং টিকাকার। মনুসংহিতার টিকা এবং টিকাকার প্রধান কাজ, কোশ্চেন প্রায় পড়ে। আর আমাদের সিলেবাস যেটা এসএলএসটি যে সিলেবাস না, এসএলএসটি যে সিলেবাস সেখানে কি আছে? শুধুমাত্র সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় অর্থাৎ রাজধর্ম। রাজধর্ম যেটা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে এসছো সম্ভবত, মনুসংহিতার সপ্তম অধ্যায় বা রাজধর্ম, তার সম্পূর্ণ আলোচনা কিন্তু এখানে আমাদের আছে। মানে বিভিন্ন দিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোকে তোমরাকে পড়তে হবে এখানে মনুসংহিতা সম্পর্কে, ঠিক আছে? এবারে আর কি পড়বো? ও অর্থশাস্ত্র। দেখো তোমাদের সিলেবাসের মধ্যে আছে অর্থশাস্ত্র, হ্যাঁ, অর্থ সম্পর্কিত শাস্ত্র যেটা আছে না, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের প্রথম যে অধিকরণ অর্থাৎ বিনয়াধিকরণ আছে না, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য। ঠিক আছে, বিনয়াধিকারী যেটা আছে ওই বিনয়াধিকারীটা হচ্ছে আমাদের পাঠ্য। আচ্ছা দেখো সাহিত্যের দিকটা টোটাল আমরা আলোচনা করলাম যে কোন কোন তথ্যগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো এখানে যে মরিচ অভিজ্ঞান শকুন্তলম,
অর্থশাস্ত্র, মনুসংহিতা, বেদাঙ্গ, এগুলো তো আলোচনা করেছি, বেদের টপিক গুলো, পুরাণ, হ্যাঁ বেদ, আর এখানে দেখো দেখি বেদ, তারপরে রামায়ণ মহাভারত, তারপরে দেখো শুধু সাহিত্য দিয়েছে আর কিছু দেয়নি। তাহলে সাহিত্যের কতগুলো ভাগ এখানে তোমরা পেলে বলো তো? এই টোটাল ভাগ কিন্তু তোমাকে করতে হবে, টোটাল যে ভাগগুলো এখানে দেওয়া আছে। হ্যালো, এই পড়াচ্ছি রে। ফোন করছিলে। ঠিক আছে, এই যে তথ্যগুলো আছে এগুলো সব পড়তে হবে। আচ্ছা, কার কি কোশ্চেন আছে বলো, যে স্যার বুঝতে পারলাম না কোন জায়গাটা বলো। শুধুমাত্র সাহিত্যের কি কি পড়বে তোমরা সেটা আমি জাস্ট আলোচনা করেছি, বলো কার কি কোশ্চেন আছে বলো। এখন কিন্তু কিছু আলোচনা হয়নি, শুধুমাত্র কি কি পড়বো আমরা সেটা আলোচনা করেছি। আমি বললাম সপ্তাহে 2টো করে ক্লাস আপাতত আমরা শুরু করছি, সপ্তাহে 2টো করে। নোটিফিকেশন আমাদের হয়ে গেলে, পরীক্ষার ডেট চলে এলে, সিলেবাস যদি নতুন কিছু আসে তাও আমরা দেখতে পাবো, তখন কিন্তু আমরা 3 থেকে 4 দিন করে ক্লাস হলেও কিন্তু আমরা টোটাল সিলেবাসটা এখানে কমপ্লিট করব। আগের পরের দিন আমরা আলোচনা করব কি গ্রামার গুলো কি কি দেখবে, কিভাবে দেখবে, এবং আমাদের যে পাঠ্য সেই পাঠ্য অনুযায়ী আমরা কিন্তু ক্লাস শুরু করব। আর কি বলার আছে বলে, যদি কিছু জানার থাকে তোমরা কোশ্চেন করতে পারো। প্রত্যেকটি ক্লাসের রেকর্ড ভিডিও পেয়ে যাবে। ক্লাস শেষ হওয়ার আধ ঘন্টা পর কিন্তু রেকর্ড ভিডিওটা তোমরা পাবে, ক্লাস শেষ হওয়ার। ঠিক আছে, তাহলে আশা করি কারো কিছু জানার নেই এই মুহূর্তে। তো আপাতত সিলেবাসটা তোমাকে পাঠিয়ে রাখছি, সিলেবাসটাকে দেখো। আজ এটুকুই আছে, ভালো করে ক্লাসের রেকর্ডটা তোমরা ওখান থেকে দেখতে পারো, রেকর্ডটা ভালো করে ফলো করো। রেকর্ডটা ফলো করার পর তোমরা জানতে পারবে যে কিভাবে আমরা তৈরি হবো বা কি কোন কোন দিকগুলো আমরা দেখবো। কারণ এই যে এসএলএসটি পাচ্ছ, ধরে নিতে পারো যে হয়তো কয়েক বছর পর পাবে, কোনো ঠিক নেই। একটা পরীক্ষায় বসতে পারছো, এটাই কিন্তু বিরাট ব্যাপার, মানে এখনকার যে অবস্থা আমাদের চলে এসেছে, তাহলে সেই রকম ভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, তাহলে আপাতত এই ক্লাসটা এখানেই থাক। হ্যাঁ।